লোভী শাশুড়ির শেষ পরিণতি। লোভ যে মানুষকে কিভাবে ধ্বংস করে সেটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। আমার হাজব্যান্ডরা দুই ভাই ছিল। আমার হাজব্যান্ড ছিল বড় আর তার একটা ছোট ভাই ছিল। আমার হাজব্যান্ডকে বিয়ে দিতে চায়। আমার শাশুড়ি মেয়ে খোঁজে, মেয়ে পায় না, তখন একটা ঘটক ধরে। ঘটকের মাধ্যমে আমাদের সাথে পরিচয় হয়। ঘটকের সাথে আমার ভাইয়ের ভালো সম্পর্ক ছিল। ঘটক আমার ভাইকে বলে যদি মেয়ে থাকে আমাকে জানিও। তখন আমার ভাই জিজ্ঞাসা করে ছেলে কি করে। ঘটক বলে ছেলে সরকারি চাকরি করে, ছেলেদের অবস্থা মোটামুটি ভালো। আমার ভাই বলে আমার ছোট বোন আছে, আমার বোনকে বিয়ে দেব, ছেলেকে নিয়ে তুমি দেখতে আসো। তখন ঘটক ছেলেকে আর ছেলের স্বাস্থ্য ভাইকে নিয়ে দেখতে যায়। তিনজন দেখে আসে আমাকে, এসে ঘটককে জানায় যে আমাদের পছন্দ হয়েছে। তখন ঘটকের মাধ্যমে ছেলের পক্ষ থেকে জানায় আমাদের আসতে। তখন আমার বাবা, চাচা আর দু একজন, এই দিয়ে 5 জন এসে দেখে যায়। ঘর বাড়ি দেখে ছেলে দেখে পছন্দ হয়। আমার বাবারা ছেলে বাড়িতে থাকা অবস্থায় ঘটক জিজ্ঞাসা করে যে আপনাদের ছেলে পছন্দ হয়েছে কিনা। তখন আমার বাবারা জানায় হ্যাঁ আমাদের ছেলে পছন্দ হয়েছে। ঘটক বলে তাহলে আর বাসায় যাওয়ার দরকার নেই, একবারে মিটকুট করে বিয়ে ঠিক করে তারপরে বাসায় যাওয়া হোক। আমার বাবা বলে ঠিক আছে। তখন সবাই মিলে বসে একটা লেনদেনের বিষয়ে। এখানে আমার শ্বশুরের কোনো কথা ছিল না, এখানে আমার শাশুড়ি যা বলছে তাই ছিল। আমার হাজব্যান্ডেরও কোনো কথা ছিল না। আমার শাশুড়ি লেনদেনে এক কথাই বলে দেয় 5 লক্ষ টাকা দিতে হবে, 2টা গহনা দিতে হবে। আর আমার বাবারা বলে তাহলে আপনারা কী দেবেন। তখন আমার শাশুড়ি বলে আমরা শুধু একটা মালা দেব। এ পর্যন্তই কথা হয়। তো আমার বাবারা ওই যে ছেলে চাকরি করে, এখানে তো আর কোনো কথা নেই, যা বলছে তাই শুনছে। আমার বাবারা এসব মিটকুট করেই বাসায় চলে যায়। কিন্তু আমার বাবার এতটা সামর্থ্য ছিল না যে একবারে 5 লক্ষ টাকা দিয়ে 2টা গহনা দিয়ে মেয়েকে বিয়ে দিবে। আমার বাবা বাসায় গিয়ে খুব চিন্তায় পড়ে যায়, কারণ আমার বাবারা ছিল মধ্য ফ্যামিলির, কৃষিকাজ করতো, আমাদের জমি জমা ছিল অনেকই, কিন্তু জমি বিক্রি করতেও তো সময় লাগে। হঠাৎই তো আমার বিয়ে ঠিক হয়ে যায়, এখন কি করবে আমার বাবা চিন্তায় পড়ে যায়। মাত্র 2 লাখ টাকা ছিল আমার বাবার হাতে। হঠাৎ করেই 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে ঠিক করে ফেলে। আর ছেলের পক্ষে থেকে জানায় যে আমরা কোনো অনুষ্ঠান করব না, যেহেতু আমি মেয়েকে দেখিনি, আমি মেয়েকে দেখতে গিয়ে তুলে নিয়ে আসব। কিন্তু আমাদের বাড়ির সবাই তো জানে যে এসে আমাকে তুলে নিয়ে যাবে। শুধু ছেলের পক্ষ থেকে কোনো খরচ করবে না বলে এই সিদ্ধান্ত নেয়। তারা যে এত পরিমাণ ছোটলোক এটা আমার বাবা মা জানতো না। আর এখানে ছেলে পরামানিক ছিল না, যে বাড়িতে মহিলা পরামানিক থাকে সেই বাড়িতে অশান্তির শেষ থাকে না, এটা আমার বাবারা বুঝতে পারে নাই। গ্রামের মানুষেরা কিন্তু ছেলেদের উপর দিয়ে মহিলারা কথা বলতে পারে না, আর শহরে ছেলেরাই পড়ে থাকে, মহিলারাই আগে আগে কথা বলে। যত মিটকুট করা, যত লেনদেন, যা কিছু আমার শাশুড়ি করেছে। এখানে আমার শ্বশুরের কোনো কথাই ছিল না। যাই হোক, তারা দেখতে গিয়ে আমাকে তুলে আনে। তারা কিছুই নিয়ে যায় না, মালাও নিয়ে যায় না। একটা শাড়ি, নাকফুল আর কিছু কসমেটিক নিয়ে আমাদের বাসায় যায়। এটা দেখে তো আমার বাবা খুব রেগে যায়। তারা যতই মুখে বলুক যে আমরা দেখতে গিয়ে তুলে আনবো, কিন্তু সবাই তো বুঝতেছে যে আমার বিয়ের তো সেদিনই হবে। আমার বাবারা তো ঠিকই জানে যে আমার মেয়ের আজকে বিয়ে, শুধু তারা কোনো খরচ করবে না জন্য এই বাহানা দিয়েছে যে আমরা দেখতে গিয়ে তুলে আনবো। আমার বাবার সেদিনে খুব খারাপ লাগে। আমার বাবার হাতে 2 লাখ টাকা ছিল, সেই টাকাটা দিয়ে আমাকে বিদায় করে দেয়। আর 1 মাসের সময় নেয় যে 1 মাসের মধ্যে আমি 3 লাখ টাকা দিব, এই বলে আমাকে পাঠিয়ে দেয়। আমি চলে আসি। আসার পর আমার শাশুড়ি স্বামীর সাথে ভালোই সম্পর্ক ছিল। 15-20 দিন না হতেই আমার শাশুড়ি বলে তোমার বাবাকে জানিয়ে দিও তাড়াতাড়ি যেন টাকাগুলি দিয়ে দেয়। এ কথা শুনেই তো আমার মন খারাপ হয়ে যায়। আমি আমার বাবাকে জানিয়ে দিই, বাবা তারা কিন্তু এই মাসের মধ্যেই টাকা যাচ্ছে। এটা শুনে আমার বাবা চিন্তায় পড়ে যায়, কারণ জমি বিক্রি করতে চাইলেই মুখ দিয়ে বললেই তো আর হয় না, সময় তো লাগে। তারা কিন্তু আমাকে মালাও দেয় নাই। আমার বাবা যখন ওই 3 লাখ টাকা 2টো গহনা দেবে তখন তারা আমাকে মালা দেবে, এই কথা বলে। আর এর মাঝে আমার শাশুড়ি আমার সাথে 2-একটা কথা বলতেই থাকে, সব সময় কথা শোনায় যে টাকা আর গহনা ছাড়া কিছুই দেয়নি এ পর্যন্ত। একটা মেয়েকে বিয়ে দিলে কত কিছু দিতে হয়, তোমার বাবারা কি তাও জানে না? এসব নিয়ে সব সময় আমাকে কথা শোনাতো। আমি এগুলো শুনে চুপচাপ থাকতাম আর আমার স্বামীকে বলতাম কেন এরকম করে আমাকে নিয়ে। আমার বাবা আগে ঋণগুলো শোধ করুক, তারপরে আস্তে আস্তে সব কিছু আমাকে দিবে। সেও কোনো কথা বলে না, মা যা বলে সে
সেটাই শোনে। 1 মাস পর আমার বাবা 2 লাখ টাকার ব্যবস্থা করতে পারে আর 1 লাখ টাকা বাকি থেকে যায়। আমার বাবা যখন 2 লাখ টাকা দিতে আসে বাসায়, এটা দেখে আমার শাশুড়ি রেগে মেগে এক শেষ। আমার বাবার সামনে কিছু বলে না। আমার বাবা টাকা দিয়ে গেলে আমাকে বলে, তোমার বাবা কি পেয়েছে, ছিঁড়ে ছিঁড়ে টাকা দিচ্ছে, এভাবে টাকা কেন দিচ্ছে, এভাবে টাকা নেব না, অনেক কথা শোনায়। একবারে টাকাগুলো দিলে ভালো হতো। আমি বললাম আমার বাবা 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবে। তখন আমার শাশুড়ি বলে, একবার বলো 1 মাস, আবার বলে 1 সপ্তাহ, তোমার বাবা কি পেয়েছে? আমি কিছু বললাম না। তো যাই হোক, আমার বাবা 1 সপ্তাহের মধ্যেও টাকার ব্যবস্থা করতে পারলো না। এ নিয়ে আমার স্বামী তেমন কিছু বলতো না, কিন্তু আমার শাশুড়ি সবসময় আমাকে কথা শোনাতো। আর আমার বাবা এই টাকারই ব্যবস্থা করতে পারছে না, তাহলে আমাকে আরও জিনিস কিভাবে দেবে? আমাকে কিছু দিতেও পারছিল না। এই নিয়ে আমার শাশুড়ি অনেক ঝামেলা শুরু করে দেয়। আমাকে বলে, তোমার বাবা যতদিন টাকা দিবে না ততদিন তুমি এই বাসায় আসবে না, তুমি বাবার বাসায় চলে যাও, টাকা নিয়ে, গহনা নিয়ে, জিনিসপাতি নিয়ে তারপর তুমি বাসায় আসবে। তখন আমি আমার স্বামীকে গিয়ে বলি, আম্মা আমাকে বাসায় চলে যেতে বলছে, টাকা নিয়ে তারপরে আসতে বলছে, তুমি কি বলছো? তখন আমার স্বামী বলে, আম্মা তো ঠিকই বলেছে, এতদিন হয়ে গেল তোমার বাবা টাকা দিতে চেয়ে টাকা দেয়নি, তাহলে আমার আম্মা আর কি বলবে? তখন আমি কিছু না বলে একাই বাসায় চলে যাই। গিয়ে বাবাকে জানিয়ে দেই যে তুমি যতদিন টাকা দিতে পারবে না ততদিন আমি ওই বাসায় ফিরবো না, তুমি দ্রুত টাকার ব্যবস্থা করে দাও। তখন আমার বাবা যে করে হোক 15 দিনের মধ্যে টাকার ব্যবস্থা করে দেয়। তখন আমি আমার স্বামীকে জানাই যে আমার টাকার ব্যবস্থা হয়ে গেছে। তখন আমার স্বামী আমার বাবার বাসায় যায় না, আমাকে রাস্তায় আসতে বলে। আমি রাস্তায় আসলে সেখান থেকে আমার স্বামী আমাকে রাস্তায় থেকে নিয়ে আসে। এসে আমি আমার শাশুড়ির হাতে টাকা দিই। আমি জানতে পারি আমার স্বামীর চাকরির সময় নাকি আমার শাশুড়ি গহনা বিক্রি করে চাকরির টাকা খরচ করেছিল। এখন নাকি আমার বাবার বাড়ির টাকা দিয়ে নাকি গহনা বানাবে আর আমাকে মালা বানিয়ে দেবে। কেন আমার বাবার বাড়ির টাকা দিয়ে তার গহনা বানাতে হবে? তার ছেলেকে বলতে পারতো, তার ছেলে তো চাকরি করে, টাকা জমে জমে মাকে গহনা বানিয়ে দিত। আমার বাবার বাড়ির টাকা নিয়ে তার গহনা বানাতে হবে কেন? আমাকে এত জুলুম দিয়ে টাকা আনতে হবে কেন? সে তো পারতো কিছুদিন পর টাকাটা নিতে। আমার বাবা ধীরে সুস্থে টাকাটা দিত, কিন্তু তার এর নিয়ে সহ্য ছিল না, ধৈর্য ছিল না। সে এখনই টাকা চাই, এখনই টাকা চাই, জুলুম দিয়ে আমার থেকে টাকাগুলো নিল। যাই হোক, টাকা দিয়ে দিলাম, তারপরেও অনেক কথা শুনতে হয়। কারণ আমার বাবা তখনও গহনা দিয়েছিল না আর কোনো জিনিসপাতি দিয়েছিল না। তার কিছুদিন পর আস্তে আস্তে আমার বাবা সব কিছু দিয়ে দেয়। বেশ কিছুদিন পর আমি কনসিভ করি, তখন একটা ছেলে বাবু হয়। তার কিছুদিন পরেই আমার ছোট দেবর বিয়ে করার জন্য মেয়ে খুঁজতে থাকে। আমার ছোট দেবর বেসরকারি কোম্পানিতে চাকরি করত, এজন্য টাকা পয়সা দিয়ে তার সাথে কেউ মেয়ে দিতে চাইতো না। কিন্তু আমার শাশুড়ির চাহিদা ছিল এই টাকার বিনিময়ে ছেলেকে বিয়ে দেওয়া। মেয়ে খুঁজতে খুঁজতে একটা মেয়ে পছন্দ হয়ে যায়। মেয়েটিকে দেখে পছন্দ করে 3 লাখ টাকা মিটিয়ে বিয়ে ঠিক করে আসে। মেয়ের বাড়িতে আমার শাশুড়ি জানিয়ে দেয় যে মেয়েকে অনেকেই দেখে নাই, দেখতে গিয়ে মেয়েকে তুলে নিয়ে আসবে। সেখানেও এই একই কাজ করে। আমার শাশুড়ি কোনো টাকা পয়সা খরচ করতে চায় না, সে চায় যে দেখতে গিয়ে তুলে আনলে কোনো খরচ হবে না। সে একই কাজ করে, 4-5 জন দেখতে গিয়ে মেয়েকে তুলে আনে। সেদিন মেয়ের বাবার হাতে কোনো টাকা ছিল না, তাই কোনো টাকা দিতে পারিনি। মেয়ের বাবা 1 মাসের সময় নেয় যে 1 মাস পরে 3 লাখ টাকা দিয়ে দেব। তাই 1 মাস পরে মেয়ের বাবা 1.5 লাখ টাকা দেয়। তখন আমার শাশুড়ি রেগে যায় এবং বৌমাকে অনেক কথা শোনাতে থাকে। কিন্তু আমার দেবর আমার স্বামীর মতো ছিল না। আমার দেবর প্রতিবাদ করে। আমার দেবর তার মাকে জানিয়ে দেয় যে তুমি এ নিয়ে কোনো কথা বলবে না, আমার শ্বশুরের যখন সময় হবে তখন দেবে। কিন্তু আমার শাশুড়ি মানে না, মাঝে মাঝেই খোঁটা দিয়ে কথা বলতে থাকে। কিন্তু আমার ছোট জা এসব একদমই সহ্য করে না, সাথে সাথে কথার উত্তর দিয়ে দেয় এবং ঝামেলা শুরু করে। এ নিয়ে প্রতিনিয়তই ঝামেলা হতে থাকে। তখন আমার দেবর আমার ছোট জাকে নিয়ে বাসায় চলে যায়, তার মাকে জানিয়ে দেয় যে তুমি এরকম করছো, তোমার সাথে থাকবো না। তখন তারা আলাদা হয়ে যায় এবং বাইরে বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করে। তখন আমার শাশুড়ি একা হয়ে যায়, কারণ তার আগেই আমি আলাদা হয়ে যাই। যখন আমার ছেলে হয় তখনই আমি আলাদা হয়ে যাই, কারণ আমার শাশুড়ির স্বভাব কোনোদিনও ভালো ছিল না। সে সব সময় কথা শোনাতো, এটা আমিও সহ্য করতে পারিনি। তাই আমার স্বামীকে বলেছিলাম, তুমি যদি আলাদা না হও, তুমি যদি আমার সংসার টিকাতে চাও, তাহলে তোমাকে আলাদা খেতেই হবে, নাহলে আমি এই সংসারে থাকবো না। তখন আমিও পৃথক খেতে শুরু করি। যাই হোক, এখন আমার শাশুড়ি ছোট বউকে হারালো, বড় বউকে হারালো। এখন সে একা, তাকে দেখার মতো কেউ নেই। সে তার স্বামীকে নিয়ে একা একা থাকে এবং রান্না বান্না করে একা খেতে হয়। যাই হোক, সুখে খাইতে ভূতে কিলিয়েছিল।
এখন তার লোভে পাপ, পাপে মৃত্যু। তার এখন অসুখ বিসুখ হলে কেউ দেখার নেই, তার পাশে কেউ নেই। আজ যদি সে ছোট বউর সাথে বড় বউর সাথে ভালো ব্যবহার করত, টাকা পয়সা নিয়ে লোভ না করত, তাহলে কিন্তু তার পাশে সবাই থাকতো। এখন তার অসুখ বিসুখ হয়ে অসুস্থ হলেও দেখার মতো কেউ নেই, কারণ আমিও বাইরে থাকি, ছোটটাও বাইরে থাকে। আমাদের দুজনকে নিয়ে সে অনেক অশান্তি করত। এজন্যই বলে যে লোভ করতে নেই, যে যেমন তার সাথে তেমনই করতে হয়। লাস্টে দেখেন আমি আমার যা কেউই সহ্য করলাম না, সবাই যার যার মতো হয়ে গেলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।